টাকা পয়সা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মানে শুধুই অঙ্ক, তাই না? কিন্তু যদি বলি টাকা আসলে অঙ্কের খেলা না, এটা পুরোপুরি একটা মাইন্ড গেম। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব। কেন টাকা জমানোর ক্ষমতা টাকা আয় করার চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। চলুন শুরু করা যাক। তো প্রথম সেকশনেই আমরা এই দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলার চেষ্টা করব। টাকা মানে গণিত, এই ধারণাটা থেকে বেরিয়ে এসে দেখব এটা আসলে কতটা সাইকোলজির ব্যাপার। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। ধরুন আজ রাতে ঘুমালেন আর কাল সকালে উঠে দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঝপ করে 10 কোটি টাকা চলে এসেছে। ভাবা যায়? কি করবেন তখন? মানে সবার প্রথমে কি মাথায় আসবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের টাকার প্রতি আসল মনোভাবটা বের করে নিয়ে আসে। সত্যি কথা বলতে কি, আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু অপশন কর দিকেই ঝুঁকব, তাই না? প্রথমেই চাকরিকে টাটা বাই বাই, তারপর একটা ব্র্যান্ড নিউ গাড়ি আর সোজা ওয়ার্ল্ড ট্যুর। আর ঠিক এই জায়গাতেই আমরা সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ভুলটা করে ফেলি। মানে ভবিষ্যতের লম্বা পরিকল্পনার চেয়ে ওই মুহূর্তের আনন্দটাই আমাদের কাছে বড় হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারটা আরও সহজ করে বোঝার জন্য চলুন একটা ছোট্ট গল্প শুনি। গল্পে দুইজন চরিত্র আছে যারা আমাদের দুই ধরনের আর্থিক মানসিকতার সাথে পরিচয় করিয়ে দেবে। একজনের নাম বল্টু আর অন্যজন হলেন চৌধুরী সাহেব। তো আমাদের বল্টু হলো একজন ইঞ্জিনিয়ার, বেশ ভালো আয়, ধরুন মাসে 50,000 টাকা। প্রথম মাসের বেতন হাতে পেয়েই সে কি করল? সোজা চলে গেল দোকানে আর কিস্তিতে কিনে ফেলল লেটেস্ট মডেলের আইফোন আর একটা ঝা চকচকে স্পোর্টস বাইক। তার কথা হলো, আরে ভাই, স্ট্যাটাস বলে তো একটা ব্যাপার আছে। আর অন্যদিকে তার ঠিক পাশের বাড়িতেই থাকেন চৌধুরী সাহেব, একদম সাদামাটা একজন মানুষ, লুঙ্গি আর গেঞ্জি পরেই বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দেন। এখন প্রশ্নটা হলো, বল্টু কেন এমনটা করছে? আসলে ও একটা সিন্ড্রোমে ভুগছে যার নাম হলো লোকে কি বলবে সিন্ড্রোম। এটা এমন একটা মানসিক ফাঁদ যেখানে আমরা নিজের স্বাধীনতার চেয়েও অন্য লোকে কি ভাববে সেইটাকে বেশি পাত্তা দিই। আর ফল কি হয়? আমরা ঋণের জালে জড়িয়ে পড়ি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। চলুন 5 বছর ফাস্ট ফরওয়ার্ড করি। কি হলো দেখুন, বল্টু তার বেতনের প্রায় অর্ধেকটাই দিয়ে দিচ্ছে ফোনের আর বাইকের ইএমআই গুনতে গুনতে। মানে সে এখন ঋণের সাগরে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আর আমাদের সেই সাদামাটা চৌধুরী সাহেব, তিনি এই 5 বছরে মানে একদম চুপচাপ কাউকে না জানিয়ে বিনিয়োগ করে আজ কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এটাই যে ধনী হওয়া আর সম্পদশালী হওয়ার মধ্যে একটা বড় পার্থক্য আছে। ধনী হওয়াটা চোখে দেখা যায়, মানে দামি গাড়ি, বড় বাড়ি। কিন্তু সম্পদ, ওয়েলথ, সেটা চোখে দেখা যায় না। ওটা হলো সেই টাকাটা যা খরচ করা হয়নি, যা নীরবে কাজ করে চলেছে, আর এটাই দেয় আসল স্বাধীনতা। তো চৌধুরী সাহেবের এই ম্যাজিকের পেছনের রহস্যটা কি? কিভাবে তিনি এত সম্পদ তৈরি করলেন? সেই সিক্রেট সসের নাম হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। চলুন দেখি এই অষ্টম আশ্চর্য জিনিসটা আসলে কিভাবে কাজ করে। বলা হয় স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন নাকি এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে গেছেন। ভাবা যায়? আর সত্যি বলতে এই একটা জিনিস যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে টাকার পুরো খেলাটাই কিন্তু পাল্টে যেতে পারে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। ধরুন দুটো অপশন দেওয়া হলো। অপশন ক, এখনই 10 কোটি টাকা নিয়ে নিন। আর অপশন খ, 1 টাকা নিন, যেটা পরে 30 দিন ধরে প্রতিদিন ডবল হতে থাকবে। কোনটা নেবেন? আমাদের বল্টু হলে তো কোনো দিকে না তাকিয়ে 10 কোটি নিয়েই লাফানো শুরু করত। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কোনটা বেছে নেবে? রেজাল্টটা শুনলে চমকে যাবেন। অপশন খ বেছে নিলে মাত্র ৩০ দিন পর আপনার কাছে থাকবে ১০৭ কোটি টাকারও বেশি। এটাই হলো কম্পাউন্ডিংয়ে জাদু। শুরুতে একদম নগণ্য মনে হয়, কিন্তু ধৈর্য আর সময়ের সাথে সাথে এটা একটা দৈত্যের আকার নেয়। আচ্ছা, এত টাকা, এত সম্পদ, এসব দিয়ে আখির হবেটা কি? এর আসল উদ্দেশ্যটা কি? শুধুই দামি জিনিসপত্র কেনা? একদমই না। টাকার আসল লক্ষ্য হল এমন একটা জিনিস অর্জন করা যা আসলে টাকা দিয়ে কেনা যায় না। চলুন আমাদের দুই বন্ধুর কাছে ফিরে যাই। বল্টু, সে তার ইএমআইয়ের চাপে বসের বকা শুনেও চাকরি ছাড়তে পারে না। মানে তার সময়টা তার নিজের হাতে নেই। কিন্তু চৌধুরী সাহেব, তিনি তার সময়ের 100 ভাগ মালিক। তার যদি কালকে মনে হয় সব কাজ ফেলে পাহাড়ে ঘুরতে যাবেন, তিনি যেতে পারেন। এইটাই হলো আসল পার্থক্য, আসল স্বাধীনতা। সুতরাং একটা কথা মাথায় গেঁথে নিন, টাকার সবচেয়ে বড় লাভ বা ডিভিডেন্ড হল নিজের সময়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। শুধু টাকার পেছনে না ছুটে এই স্বাধীনতার পেছনে ছোটাটাই কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত।
তো এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। এখন প্রশ্ন হলো বাস্তবে কি করতে হবে, বিশেষ করে যাদের আয় হয়তো খুব বেশি না, তারা কিভাবে শুরু করবে। চলুন এর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা ফর্মুলা দেখে নিই। এই নিয়মটাকে বলে 50-30-20 রুল। খুব সোজা, আপনার মোট আয়ের 50% যাবে আপনার দরকারি খরচে, মানে নিডস, 30% যাবে আপনার শখ বা ওয়ান্টসের পেছনে, আর সবচেয়ে জরুরি হলো বাকি 20%, যেটা যাবে আপনার ভবিষ্যতের জন্য। আর এই যে 20%, এটার নিয়ম হলো বেতন অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই এটাকে সরিয়ে ফেলতে হবে। মানে ভাবতেই হবে এই টাকাটা আপনার কাছে নেই, যেন চুরি হয়ে গেছে। আর হ্যাঁ, এই টাকাটা ভুলেও সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না। এটাকে এমন জায়গায় কাজে লাগাতে হবে, মানে বিনিয়োগ করতে হবে, যেখানে টাকা নিজেই আপনার জন্য আরও টাকা আনবে। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ যা যা শিখলাম সেগুলোকে একবার কুইক রিভিশন দিয়ে নিই আর ভাবি এরপর আমাদের পথটা কি হবে। আজকের আলোচনা থেকে যদি মাত্র 4টে জিনিসও মনে রাখা যায় তাহলেই কিন্তু অনেক। 1. টাকা আয় করার চেয়েও জরুরি হল টাকা ধরে রাখা। 2. মানুষকে দেখানোর জন্য নয়, খরচ করুন নিজের স্বাধীনতার জন্য। 3. কম্পাউন্ডিংয়ের জাদুতে বিশ্বাস রাখুন আর একটু ধৈর্য ধরুন। আর 4. শুরু করার জন্য 50-30-20 রুলটা ফলো করা যেতে পারে। যাই হোক, আমাদের গল্পের বল্টু কিন্তু শেষমেশ নিজের ভুলটা বুঝতে পেরেছে আর এখন সে চৌধুরী সাহেবের থেকে পরামর্শ নিচ্ছে। এখন প্রশ্নটা হলো, আমরা কোন পথটা বেছে নেব? বল্টুর মতো দেখাওয়া করার পথ, নাকি চৌধুরী সাহেবের মতো বুদ্ধিমানের মতো সম্পদ তৈরির পথ? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। যদি আজকের এই আলোচনা আপনার চিন্তাভাবনাকে একটুও ছুঁয়ে গিয়ে থাকে বা কোনো নতুন দিক খুলে দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিলে খুব ভালো লাগবে। এটা আপনাদের জন্য একদম ফ্রি, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট সাহায্য দরকার। পরের পর্বে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো সেটা ঠিক করতে আমাদের একটু হেল্প করুন। দুটো অপশন আছে, কোনটা চান কমেন্টে শুধু 1 অথবা 2 লিখে জানিয়ে দিন। আপনাদের ভোটের উপরেই কিন্তু পরের পর্বটা তৈরি হবে। তো সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের কষ্ট করে আয় করা টাকার যত্ন নেবেন। কারণ মনে রাখবেন, আজ যদি টাকার যত্ন নেন, কাল টাকা আপনার যত্ন নেবে। অনেক ধন্যবাদ।